ডিস্ট্রিবিউশন যেটাকে বলে সেটার ব্যাপারে জেনেছি। নর্মাল ডিস্ট্রিবিউশনের স্কিউনেস সম্পর্কে আমরা পড়েছি, লেফট স্কিউড রাইট স্কিউ ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা জেনেছি। আমি ডিস্ট্রিবিউশনের ওই ক্লাসটাতে বলেছিলাম এটাই একমাত্র ডিস্ট্রিবিউশন না, এর বাইরেও আরো অনেক ধরনের ডিস্ট্রিবিউশন আছে, তাই না? সো আজকে আমরা বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন পড়বো, এবং এই ডিস্ট্রিবিউশন গুলো যেহেতু এক ধরনের প্রবাবিলিটি থেকে আসে, তাই এগুলাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো আমরা শুরু করি আজকের ক্লাস, এবং এই ক্লাসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, ফাইনালের জন্য স্পেশালি। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে নাকি আসতেছে না? স্যার দেখেন না স্যার। দেখা যাচ্ছে না? আর হ্যাঁ, দেখা যাচ্ছে। আছে স্যার, এই যে সরি নো ডিজাইন একটা লেখা আছে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই লেখাটা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। Okay. হুম, ওকে ফাইন। আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল জিনিসটা আসলে কি। কারণ এই র্যান্ডম ভেরিয়েবল থেকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আসে। সো র্যান্ডম ডিস্ট্রিবিউশনটা বোঝার আহ, খুব কমন একটা এক্সাম্পল হতে পারে যে একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। ওই ক্লাসে প্রত্যেক দিন কয়টা স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকবে? ওকে, এই সংখ্যাটা কত থেকে কত হতে পারে? শূন্য। শূন্য অ্যাবসেন্ট মানে মানেটা কি? সবাই প্রেজেন্ট আছে। 10 হতে পারে, 10 জন অ্যাবসেন্ট, 90 জন প্রেজেন্ট। আবার 100 হতে পারে, তার মানে সবাই অ্যাবসেন্ট, কেউ ওই দিন ক্লাসে আসে নাই। তাহলে এই যে ক্লাসে, ক্লাস ভালো মনোযোগ দিয়ে শুনেন, রেকর্ড করার কোনো দরকার নাই। ক্লাসে এই যে আসবে, ক্লাসে অ্যাটেন্ডেন্ট, অ্যাটেন্ডেন্স বা অ্যাবসেন্ট, আমরা অ্যাবসেন্ট ধরে ক্যালকুলেটটা করি। ক্লাসে অ্যাবসেন্ট থাকার ঘটনাটা এবং এই ঘটনার যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে একটা র্যান্ডম সংখ্যা। আমরা বলতে পারি না যে আজকে 10 জন অ্যাবসেন্ট থাকবে, কালকে 5 জন অ্যাবসেন্ট থাকবে, তারপরের দিন 50 জন অ্যাবসেন্ট থাকবে। আমরা জানি না আসলে কতজন থাকবে, তাই তো? কারণ এটা কোনোদিন সবাই প্রেজেন্ট থাকতে পারে, এরপরের দিন 5 জন অ্যাবসেন্ট, তারপরের দিন 10 জন অ্যাবসেন্ট। তার মানে এই অ্যাবসেন্টের যে নাম্বারটা, এটা ফিক্স কিছু না, এটা প্রত্যেকটা ক্লাসে র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে, তাই না? আমরা যদি আমাদের এই ক্লাসের শিটটা বের করি, অ্যাটেন্ডেন্স শিটটা, অ্যাবসেন্ট, থার্ড ক্লাসে সবাই প্রেজেন্ট, ফোর্থ ক্লাসে হচ্ছে 9 জন অ্যাবসেন্ট, তারপরের ক্লাসে 10 জন অ্যাবসেন্ট, 11 নাম্বার ক্লাসে সবাই প্রেজেন্ট মানে অ্যাবসেন্ট 0। তার মানে এই যে অ্যাবসেন্ট যে ওরা থাকতেছে, বিভিন্ন স্টুডেন্টরা, এটা কিন্তু ফিক্স থাকতেছে না। এই নাম্বারটা প্রতিনিয়ত কি হচ্ছে? চেঞ্জেস হচ্ছে, তাই না? তাহলে এ র্যান্ডম ভেরিয়েবল ইজ সিম্পলি এ নাম্বার দ্যাট চেঞ্জেস। যে অ্যাবসেন্টের যে নাম্বারটা চেঞ্জ হচ্ছে, এটাকে বলতেছি আমরা এ র্যান্ডম ভেরিয়েবল ইজ সিম্পলি এ নাম্বার দ্যাট চেঞ্জেস ডিপেন্ডিং অন চান্স। ডিপেন্ডিং অন চান্স, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আজকে কত হবে, কালকে কত হবে, এটা আমরা জানি না, এটা চান্সের উপর ডিপেন্ড করতেছে, বাট নাম্বারটা কি হতে থাকবে? চেঞ্জ হইতে থাকবে। ঠিক আছে? তার মানে একটা ভেরিয়েবল যেটা বিভিন্ন নাম্বার নিতে পারে, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি র্যান্ডম ভেরিয়েবল। নাম্বার অফ স্টুডেন্টস অ্যাবসেন্ট ইন ক্লাস টুডে, এটা কি আমরা আগে থেকে জানতাম? জানতাম না। কতজন থাকবে এটা চান্সের উপর ডিপেন্ড করতেছে, ক্লাসের উপর ডিপেন্ড করতেছে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, আচ্ছা,
কিন্তু এই জিনিসটাকে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে আমরা প্লট করতে পারি, যে আজকে একজন অ্যাবসেন্ট, এর পরের দিন, মানে ধরেন ফার্স্ট ক্লাসে একজন অ্যাবসেন্ট, পরের ক্লাসে 5 জন অ্যাবসেন্ট, তারপরের ক্লাসে 0, তারপরের ক্লাসে 7 জন, তারপরের ক্লাসে 9 জন, তারপরের ক্লাসে 12 জন, তারপরের ক্লাসে 3 জন, তারপরের ক্লাসে 6 জন। এই যে আমি প্রত্যেকটা ডিজিট বলতেছি, এগুলোকে যদি আমরা গ্রাফিক্যালি চিন্তা করি, এগুলো প্রত্যেকটা গ্রাফে একটা একটা করে ডট আকারে আসতেছে। 3 যেটা, সেটা একটু ছোট ডট, মানে একটু নিচের দিকে থাকবে। 12 যেটা আর একটু উপরের দিকে যাবে। এইরকম করে প্রত্যেকটা ডটকে আমরা কানেক্ট করতে পারি, এবং প্রত্যেকটা ডটকে কানেক্ট করে আমরা একটা ডিস্ট্রিবিউশন সাজাতে পারি। তার মানে র্যান্ডম ভেরিয়েবলে যে ফ্রিকোয়েন্সি গুলো আমরা পাই, বা যে রেজাল্ট গুলা পাই, সেগুলোকে আমরা প্লট করতে পারি, প্লট করে আমরা ডিস্ট্রিবিউশন আকারে নিয়ে যেতে পারি। ঠিক আছে। এখন আমি কোন ধরনের র্যান্ডম ভেরিয়েবল নিব, কি ধরনের আমার কোয়েশ্চেন থাকবে, সেটার উপর ডিপেন্ড করে এই ডিস্ট্রিবিউশনটা বিভিন্ন রকম হইতে পারে। ওকে। এই ডিস্ট্রিবিউশন গুলোকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যেগুলো যেহেতু নাম্বার গুলা কোন দিন কতটা হবে এটা আমরা জানি না, এটা চান্স বা প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে, তাই এই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা একটু যে দেখি, হোয়াট ইজ এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন? ইট ইজ এ ওয়ে টু ডিসক্রাইব হোয়াট আউটকামস আর পসিবল। আমি পসিবল বলতেছি, এটা হবে বলতেছি না, পসিবল বলতেছি। হুইচ আউটকামস আর মোর লাইকলি। আচ্ছা, এখন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের এই যে এক্সাম্পলটা আমরা যদি একটু ভালোভাবে চিন্তা করি, আমি যখন অফলাইনে ক্লাস নেই, অফলাইনে ক্লাস নেই, ঠিক আছে, অফলাইনে ক্লাস নেই, আপনারা ক্লাসের মধ্যে এন্ট্রি নেন, তাই তো? ক্লাসরুমে এন্ট্রি নেন। ধরেন আমি ক্লাসরুমের দরজার মধ্যে একটা ক্যামেরা সেট করলাম। এই ক্যামেরাটা কি করতেছে, প্রত্যেকটা স্টুডেন্ট যখন এন্ট্রি করতেছে ক্লাসরুমের মধ্যে, ধরেন সবাই শুধু এন্ট্রি নিচ্ছে, এক্সিট নিচ্ছে না, ধরে নিলাম। তো সবাই যখন এন্ট্রি নিচ্ছে, সে একটা করে কি করতেছে, স্ট্যাম্প তৈরি করতেছে, মানে একটা করে পয়েন্ট সে গ্রাফ বসাচ্ছে, গ্রাফের মধ্যে একটা করে পয়েন্ট বসাচ্ছে। ধরেন যে ছেলেটা বা যে মেয়েটা 30 মিনিট আগে আসছে, সে হচ্ছে 30 মিনিট আগে আসছে, সে সে ফার্স্ট। ওকে, এটা ফার্স্ট, প্রথম ডট। তারপরের জন আসছে, তারপরে আসছে 25 মিনিটে, তারপর 20 মিনিটে, তারপর 40 মিনিট, তারপর হচ্ছে 10 মিনিটে, এরকম করে ক্লাস টাইমে আসছে একটা নাম্বার। তা আমি ক্লাস শুরু করে দিছি। ক্লাস শুরু করার 5 মিনিট পর কয়েকজন আসছে, 7 মিনিট পর কয়েকজন আসছে, 10 মিনিট পর কয়েকজন আসছে, 30 মিনিট পর কয়েকজন আসছে। এই যে বিভিন্ন সময়ে যে স্টুডেন্টরা ক্লাসের মধ্যে ঢুকতেছে, এগুলা এবং কত নাম্বার, কয়টা স্টুডেন্ট ঢুকতেছে, এটা যদি দেখি, এটাকে যদি আমরা প্লট করি, তাহলে এটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো পাবো। কিরকম ডিস্ট্রিবিউশন সেটা হবে? আমরা দেখবো খুব কম সংখ্যক স্টুডেন্ট খুব তাড়াতাড়ি চলে আসছে, 30 মিনিট আগে এসে বসে আছে, এরকম সংখ্যা খুব কম হবে। আবার ক্লাস শেষে 30 মিনিট, মানে ক্লাস শুরু হয়ে গেছে 30 মিনিট পর ক্লাসরুমে ঢুকছে, এরকম স্টুডেন্টের সংখ্যা কি হবে, কম হবে। রাইট। এবং ক্লাস সময়ের আশেপাশে, ক্লাস শুরু হওয়ার 1-2 মিনিট আগে ঢুকছে বা 1-2 মিনিট পরে ঢুকছে, এরকম স্টুডেন্ট সংখ্যা হবে বেশি। এর ফলে আমরা এই টাইমটাকে যদি প্লট করি, তাহলে আমরা যে ডিস্ট্রিবিউশনটা পাবো, এটাকে আমরা বলবো হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। বাট এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? চান্সের উপর ডিপেন্ড করতেছে। কোনোদিন এমন হতেই পারে যে অনেক বেশি লাইন লেগে গেছে হচ্ছে আমাদের ওই যে নিচতলায়, হ্যাঁ, লিফটের এখানে। তারপর হচ্ছে ওই দিন ডিস্ট্রিবিউশনটা চেঞ্জ হয়ে গেছে, সব ক্লাসের 1 মিনিট পরে ঢুকছে ম্যাক্সিমাম, হতেই পারে। তো এই চান্সের উপর ডিপেন্ড করে আমরা যখন ডিস্ট্রিবিউশন গুলাকে করি, তখন সেগুলোকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। বাট আমি যে নর্মাল নর্মাল ডিস্ট্রিবিউশনের কথা বলছি, তার মানে দাঁড়াচ্ছে এটা যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, খুব আগে আসবে খুব কম সংখ্যক স্টুডেন্ট, এবং খুব পরেও আসবে খুব কম সংখ্যক স্টুডেন্ট। ক্লাস টাইমের শুরুর আশেপাশে 1-2 মিনিট আগে, 5 মিনিট আগে, বা 5 মিনিটের মধ্যে অনেক বেশি স্টুডেন্ট ক্লাসরুমে এন্ট্রি করবে। এটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা বলতেছি নর্মাল ডিস্ট্রিবিউশন, যেটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তার মানে নর্মাল ডিস্ট্রিবিউশন যেটার কথা আমরা বলি, এটাও কিন্তু একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা একটু মাথায় রাখতে হবে। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা কি করি, এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা স্টুডেন্টদের বা সোসাইটির কোন একটা প্যাটার্ন, প্যাটার্ন কি কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে। যে যে স্টুডেন্ট, যে ক্লাসে আমি দেখি যে ক্লাস টাইমের আগেই ম্যাক্সিমাম স্টুডেন্ট চলে আসছে, তাহলে আমি এটার এক ধরনের প্যাটার্ন মনে করি, এরা হচ্ছে অ্যাটেন্টিভ বা ক্লাস নিয়ে সিরিয়াস।
আবার যদি একটা ক্লাস শুরু হওয়ার পর ম্যাক্সিমাম স্টুডেন্ট আসে, সেটা আরেক ধরনের প্যাটার্ন, যে ঠিক আছে এরা ক্লাস নিয়ে লেস সিরিয়াস, বা অন্য কোনো চ্যালেঞ্জেস হয়তো তাদের হয়েছে। তার মানে এই ডিস্ট্রিবিউশনটা দেখে আমরা ক্লাস সম্পর্কে, কোন একটা গ্রুপ সম্পর্কে, কোন একটা সোসাইটি সম্পর্কে, ঠিক আছে, আমরা কি করতে পারি, ধারণা নিতে পারি, একটা প্যাটার্ন আমরা ডেভেলপ করতে পারি। ঠিক আছে, দেখো এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে যে স্ট্যাটিস্টিক্স শিখাইছি সেটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, রাইট? অলরেডি একটা ঘটনা ঘটছে, ঘটনা ঘটার পর কি হয়েছিল সেটাকে আমরা ডিসক্রাইব করি, ওখান থেকে হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। মিন কত ছিল, মিডিয়ান কত ছিল, মোড কত ছিল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, ভেরিয়েন্স কি, তারপর কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বা সিভিটা কি, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এখন আমরা বলতেছি প্রেডিকশনের কথা, আমরা এখন একটু প্রেডিক্ট করতে চাই, তাই তো, যে এই এই গ্রুপটার প্যাটার্নটা আসলে কি রকম হতে পারে। হ্যাঁ, এরা যদি প্রত্যেক এদের 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 প্রত্যেকদিন টাইমলি আসার প্রবাবিলিটিটা কত। আমি যদি যদি দেখি যে একটা ক্লাসের নর্মাল ডিস্ট্রিবিউশন বিলং করতেছে, তাহলে আমি বলবো যে এখানে যে কোনো একটা স্টুডেন্টের অন টাইমে আসার প্রবাবিলিটি হচ্ছে এত পার্সেন্ট, 50% বা 60%। ঠিক আছে, আবার যদি দেখি যে একটা স্টুডেন্ট গ্রুপ এমন বিহেভ করতেছে যে এরা আসলে নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে নাই, তাহলে আমি বলবো যে এরা অনেক ক্লাস অনেক আগে চলে আসে, অথবা যদি দেখি যে অন্যদিকে স্কিউড আছে, তাহলে বলবো এরা 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 হচ্ছে লেট কামার। হ্যাঁ, এই 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 ব্যাচটা হচ্ছে লেট কামার ব্যাচ। সো এই যে আমি ডেটা ডিস্ট্রিবিউশন দেখে একটা গ্রুপ সম্পর্কে আইডিয়া নিতে পারতেছি, এবং সেই অনুসারে আমি পলিসি নিতে পারতেছি, সেটাই হচ্ছে ডিস্ট্রিবিউশনের মূল কাজ। আমি একটা গ্রুপ সম্পর্কে কি করতে পারতেছি, আইডিয়া নিতে পারতেছি, এদের বিহেভিয়ারকে আমি প্রেডিক্ট করতে পারতেছি, এবং সেই অনুসারে আমি পলিসি নিতে পারতেছি। এটাই হচ্ছে আমার ডেটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মূল যে ইউজেসটা সেটা। সো এখানে যেটা বলতেছে, আমরা যদি একটা সোসাইটির ইনকাম গ্রুপের কথা বলি, খুব টাকা ইনকাম, কম টাকা ইনকাম করে এরকম সংখ্যাটা খুব কম, আবার খুব বেশি টাকা ইনকাম করে এই সংখ্যাটা খুব কম, তাহলে মানে মিডল ক্লাসের সংখ্যাটা যেটা সেটা হচ্ছে অনেক বড়, তাই তো? তাই আমি যদি কোন একটা ইন্টারভেনশন করতে চাই এবং মিডল ক্লাসকে আমি টার্গেট করতে চাই, তাহলে আমি জানি যে আমি কোন গ্রুপটাকে আমার টার্গেট করতে হবে, কোন ইনকাম রেঞ্জ থেকে কোন ইনকাম রেঞ্জের মধ্যে আমাকে আসলে টার্গেট করতে হবে। এটা আমার জন্য বোঝাটা মানে ইজি হয়ে যাবে। আচ্ছা, এই অবজারভেশনের মানে এই ডিস্ট্রিবিউশনের দুইটা টাইপ হয়। এই দুইটা টাইপ হচ্ছে ডেটার উপর ডিপেন্ড করে আর কি। ঠিক আছে, আচ্ছা, কিরকম সেটা একটু যদি বলি, আমরা জানি, আহ আমরা ওই যে ভেরিয়েবল সম্পর্কে পড়ছিলাম, কোয়ালিটেটিভ ভেরিয়েবল, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, রাইট? কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আমরা দুই ধরনের ভেরিয়েবল পড়েছিলাম, একটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল আর একটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল। ডিসক্রিট ভেরিয়েবল গুলো যেগুলো হচ্ছে হোল নাম্বার বা আস্ত নাম্বার, হ্যাঁ, এটাকে আমরা বলছিলাম ডিসক্রিট ভেরিয়েবল। আর কন্টিনিউয়াস বলছিলাম যেটা হচ্ছে ফ্র্যাকশন বা ডেসিমাল আকারে আসতে পারে, সেটাকে বলছিলাম আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল। যেমন আমরা বলছিলাম যে দুইটা মানুষ হতে পারে, আড়াইটা মানুষ হতে পারে না। তো দুইটা মানুষ যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তাই এটা হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। অন দ্য আদার হ্যান্ড, কারো হাইট 6 ফুট 6 ইঞ্চি হতে পারে, 6 ফুট 6.7 ইঞ্চি হতে মানে 6 ফুট 6.7 সেন্টি কি বলে ফুট হতে পারে, 6 ফুট 6.7, হ্যাঁ, সেন্টিমিটার বা ইঞ্চ, এটসেট্রা, এগুলো হতে পারে। তার মানে হচ্ছে, বা কারো ওজন হতে পারে 60 কেজি 500 গ্রাম, 60 কেজি 20 গ্রাম। সো এই যে কিছু জিনিস আমরা ডেসিমাল আকারে প্রকাশ করতে পারি, কিছু জিনিস আমরা ডেসিমাল আকারে প্রকাশ করতে পারি না। যেগুলোকে আমরা ডেসিমাল আকারে প্রকাশ করতে পারি না সেগুলোকে আমরা বলছি ডিসক্রিট নাম্বার, যেগুলোকে আমরা কাউন্ট করি। ফর এক্সাম্পল, একটা র্যালিতে আমি ধরলাম যে একটা র্যালি হচ্ছে, সেই র্যালিতে কত মানুষ আসছে। একজন বলল 20,000 মানুষ আসছে, আরেকজন বলল না, 20,000.5 মানুষ আসছে। হ্যাঁ, তো এটা তো হয় না, একটা মানুষ তো আর হাফ হতে পারে না। So, কিছু জিনিস আমাদেরকে পূর্ণ সংখ্যায় কাউন্ট করতে পারে, রাইট? একটা ক্লাসরুমে কতজন স্টুডেন্ট আছে, 50 জন স্টুডেন্ট থাকতে পারে, 51 জন স্টুডেন্ট থাকতে পারে, 50.5 জন স্টুডেন্ট তো থাকতে পারে না, রাইট? কিন্তু এই 50 জন স্টুডেন্টের ওজন কত হতে পারে, এভারেজ ওজন কত হতে পারে। এই 50 জন স্টুডেন্টের এভারেজ ওজন 60 কেজি হতে পারে, 60.5 কেজি হতে পারে, 60.6 কেজি হতে পারে, রাইট? তার মানে কিছু জিনিস আমরা কাউন্ট করি, কিছু জিনিস আমরা কাউন্ট করি না, আমরা মিজার করি। যেগুলোকে আমরা মিজার করি এগুলোকে বলা হয় কন্টিনিউয়াস, আর যেগুলোকে আমরা কাউন্ট করি সেগুলোকে বলা হয় ডিসক্রিট। এখন ডিসক্রিট বা পূর্ণ সংখ্যার ডিস্ট্রিবিউশন গুলো একরকম হয়, আর কন্টিনিউয়াস বা যেগুলোকে আমরা মেজার করি, যেগুলোকে ডেসিমাল আকারে নিতে পারি, তার ডিস্ট্রিবিউশনটা অন্যরকম হয়। ঠিক আছে, সো আমরা যে ডিস্ট্রিবিউশনের বিভিন্ন টাইপ দেখবো, এই টাইপগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে
ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কোনগুলা? যে ডেটাগুলো পূর্ণ সংখ্যায় থাকে, হোল নাম্বারে থাকে। আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কোনগুলা? যেগুলোকে আমরা কি করতে পারি, ফ্র্যাকশন বা ডেসিমাল আকারে দেখাতে পারি। So, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপর আমরা চলে যাই ডিসক্রিট ডেটা। ডিসক্রিট ডেটা আমরা কিভাবে দেখি সোসাইটিতে? নাম্বার অফ চিলড্রেন ইন এ ফ্যামিলি। আপনার বাচ্চা, আপনার ফ্যামিলিতে কয়টা বাচ্চা আছে, বাচ্চার সংখ্যা কত? 3 জন থাকতে পারে, 4 জন থাকতে পারে, 4.5 জন থাকতে পারে না, 5 জন হতে পারে, রাইট? সেটা একটা পূর্ণ সংখ্যা। নাম্বার অফ ক্রাইমস, মোহাম্মদপুরে একদিনে কয়টা ছিনতাই হয়, বা এক সপ্তাহে কয়টাই ছিনতাই হয়? 20টা 25টা হতে পারে, কিন্তু 25.5টা ছিনতাই হইতে পারে না, রাইট? আচ্ছা, নাম্বার অফ ভোটার্স অ্যাটেন্ডিং অ্যান ইলেকশন র্যালি। একটা র্যালিতে 1,000 মানুষ আসতে পারে, কিন্তু 1,000.5 জন মানুষ আসতে পারে না। তার মানে সোসাইটিতে এই জিনিসগুলো আমরা কিভাবে পাই? ডিসক্রিট আকারে পাই। ওকে। আবার সোসাইটিতে আমরা কিছু ডেটা কন্টিনিউয়াস আকারেও পাই। একটা হাউস হোল্ডের ইনকাম কত? 20,000 টাকা হতে পারে, ওকে, পূর্ণ সংখ্যা। আবার 20,000.5 টাকাও হতে পারে, হতে পারে না, হতে পারে। আবার আমরা যদি টাইম স্পেন্ট অন সোশ্যাল মিডিয়া, আমি সোশ্যাল মিডিয়াতে কয়েক ঘন্টা সময় নষ্ট করতেছি, 1 ঘন্টা সময় নষ্ট করতে পারি, পূর্ণ সংখ্যা। 2 ঘন্টা সময় নষ্ট করতে পারি, পূর্ণ সংখ্যা। আবার 2.5 ঘন্টা সময় আমি নষ্ট করতে পারি, কিন্তু আড়াই কিন্তু একটা পূর্ণ সংখ্যা না। সেই জন্য এটাকে আমরা বলতেছি কন্টিনিউয়াস ডেটা। এইজ অফ পপুলেশন, আমার এই বাংলাদেশের জনসংখ্যার গড় বয়স কত? 29.3 হতে পারে, 29.7 হতে পারে, 30.5 হতে পারে, 30ও হতে পারে। তার মানে এইটা 30.5 ডেসিমাল আকারে যেহেতু এটাকে আমি হাজির করতে পারি, তো এটাকে আমরা বলি কন্টিনিউয়াস ডেটা। আচ্ছা, তার মানে জিনিসটা দাঁড়াচ্ছে সোসাইটিতে এমন কিছু ডেটা থাকে যেগুলো ডিসক্রিট আকারে থাকে, ওগুলাকে ফ্র্যাকশনে পসিবল না এক্সপ্রেস করা। অন দ্য আদার হ্যান্ড কিছু ডেটা আছে যেগুলো আমরা ডিসক্রিটে প্রকাশ করতে পারি। প্রকাশ করতে পারি না, মানে কন্টিনিউয়াস যেটা আমরা ডেসিমালে প্রকাশ করতে পারি। সো যেগুলো আমরা ডেসিমালে প্রকাশ করতে পারি তাদের ডিস্ট্রিবিউশন এক ধরনের হয়, আর যেগুলোকে পূর্ণ নাম্বারে প্রকাশ করতেই হয় তার ডিস্ট্রিবিউশন আরেক ধরনের হয়। কেন আমরা ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন দেখি? বিকজ ডিফারেন্ট সোশ্যাল ফেনোমেনাকে আমরা ডিফারেন্ট ওয়েতে বোঝার চেষ্টা করি, ঠিক আছে? কিছু জিনিস কাউন্টে হয়, ওকে, কিছুটা সময়ের মধ্যে হয়, হ্যাঁ, কিছু জিনিস আমরা ন্যাচারাল হিউম্যান প্যাটার্নের মধ্যে বোঝার চেষ্টা করি। সো এই জন্য আমরা কখনো কাউন্ট, কখনো আমরা মেজার, এই জিনিসগুলো ব্যবহার করি। এর ফলে আমরা ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন গুলা পেয়ে যাই। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে ওই ওই ডিস্ট্রিবিউশন গুলা যেগুলোকে আমরা কি করতে পারি, কাউন্ট করতে পারি, মানে পূর্ণ সংখ্যা আমরা পাই, এবং প্রত্যেকটা সংখ্যা একটা আরেকটা থেকে সেপারেট, ঠিক আছে? দিজ আর ইউজড when the variable can take countable separate values। একটু আগে উদাহরণে আমি বলছি ফ্যামিলি সংখ্যা, চিলড্রেনের সংখ্যা, রেলিতে মানুষের সংখ্যা, সাপোর্টারের সংখ্যা, এগুলো প্রত্যেকটা হচ্ছে ডিসক্রিট ভ্যালু। আচ্ছা, ডিসক্রিট ভ্যালুর মধ্যে অনেক ধরনের ডিস্ট্রিবিউশন আছে। এর মধ্যে আমি 5টা এখানে লিখে রাখছি। একটা হচ্ছে বার্নৌলি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পেসো ডিস্ট্রিবিউশন, পয়জনা, এটা পেসো ডিস্ট্রিবিউশন, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এই প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের একটা কমন জিনিস হচ্ছে, বার্নৌলি হোক, বাইনোমিয়াল হোক, পেসো হোক, জিওমেট্রিক হোক বা নেগেটিভ হোক, এদের প্রত্যেকেরই একটা কমন ফিচার হচ্ছে যে এরা যে ভ্যালুটাকে ধারণ করে, এই ভ্যালুটাকে অবশ্যই একটা কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, ডিসক্রিট নাম্বার হইতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা কি করি, ডিসক্রিট ভ্যালু নিয়ে কাজ করি। এগুলা, দিজ আর নেভার ফর কন্টিনিউয়াস ভেরিয়েবলস অর কন্টিনিউয়াস নাম্বারস। সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করি, ইউ আর কাউন্টিং হাউ মেনি টাইমস সামথিং হ্যাপেন্স। কয়টা বাচ্চা আছে? একটা, দুইটা, তিনটা, ওকে। কয়জন সাপোর্টার আছে? 10,000, 20,000, 30,000। কয়টা ক্রাইম হয়েছে, কয়টা ছিনতাই হয়েছে? 10টা, 20টা, 25টা। প্রত্যেকটাই পূর্ণ সংখ্যা। একটা ঘটনা কয়বার ঘটতেছে? একটা ঘটনা হাফ বার ঘটার তো আর সুযোগ নাই, ঠিক আছে? একটা ঘটনা একবার হইতে পারে, দুইবার হইতে পারে, তিনবার হইতে পারে, 3.5 বার হইতে পারে না। সো একটা পূর্ণ সংখ্যক ঘটনা কয়বার ঘটছে, এটা আমরা হচ্ছে এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে রাখি। এবং এই ঘটনাগুলোর বিভিন্ন ধরনের পারমুটেশন কম্বিনেশন আমরা এই বার্নৌলি, বাইনোমিয়াল, পেসো, জিওমেট্রিক, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এগুলো আমরা তৈরি করে থাকি। So these are the types of discrete probability distributions. আচ্ছা, ওকে, আমরা লেটস গো ফর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এইটার কমন ফিচারটা হচ্ছে এখানে অবশ্যই ভ্যালুগুলা কি থাকতে পারে, মিজারেবল থাকবে, এবং ডেসিমাল নাম্বারে আমরা প্রকাশ করতে পারি। সো নর্মাল ডিস্ট্রিবিউশন যেটা আমরা এতদিন দেখছি, ইট ইজ বেসিক্যালি এ কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, টাইপ অফ কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ওই যে যেটাতে আমরা লেফট স্কিউ, রাইট স্কিউ এগুলো পড়ছি, তো এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা,
আচ্ছা, এর বাইরে আর কি কি আছে? এখানে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন আছে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন আছে, গামা ডিস্ট্রিবিউশন আছে, বেটা ডিস্ট্রিবিউশন আছে। এর বাইরে আরো কিছু ডিস্ট্রিবিউশন আছে, কিন্তু সেগুলো এখানে আমরা নিয়ে আসি নাই। যেহেতু আমরা স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট না, আমরা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং নিব। ঠিক আছে? সো এখানে এখানে আইডিয়াটা কি? উই আর মেজারিং সামথিং। কাউন্ট করতেছি না, কিন্তু ঘটনা কাউন্ট করতেছি না, আমরা জিনিসের ওজন নিচ্ছি। ঠিক আছে? মেজার করতেছি। ঠিক আছে? তো এই জন্য এই ভ্যালু গুলা কি আকারে থাকতে পারে? ডেসিমাল আকারে থাকতে পারে। আচ্ছা, তো যদি কুইক কম্পারিজনে যাই, এটা কুইক কম্পারিজন আমি পরে যাব। একটু পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেন গুলো নিব। কারো কোনো কোশ্চেন আছে? নাই? ঠিক আছে, তাহলে আমরা এখন ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের তিনটা শিখবো। একটা হচ্ছে বার্নলি, একটা হচ্ছে বাইনোমিয়াল, আর একটা হচ্ছে পেসো। ঠিক আছে? আমরা পরে দুইটা শিখবো না, জিওমেট্রিক আর হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল, ওটা আমরা শিখবো না। আমরা বার্নলি ডিস্ট্রিবিউশনটা আগে প্রথমে দেখি। Bernoulli distribution কি? A Bernoulli distribution models a random variable that has exactly two possible outcomes. একটা র্যান্ডম ভেরিয়েবলের যদি দুইটা ঘটনা, মানে দুইটা ঘটনা, দুইটা এটা যদি দুইটা সম্ভাবনা থাকে আর কি, ইয়েস নো, তখন যে ডিস্ট্রিবিউশনটা তৈরি হয় সেটাকে বলা হয় বার্নলি ডিস্ট্রিবিউশন। ওকে, একটা স্টুডেন্ট ক্লাসের অ্যাটেন্ডেন্স নিয়ে, একটা স্টুডেন্টের ক্লাসের অ্যাটেন্ডেন্স নিয়ে কয়টা প্রবাবিলিটি থাকতে পারে? দুইটা প্রবাবিলিটি থাকতে পারে। আইদার সে ক্লাসে আছে অথবা ক্লাসে নাই। এর বাইরে কি আর কোনো ঘটনা ঘটতে পারে? ইয়েস, নো, আই এম স্লিপিং, নো। নো, শিওর তো? প্রেজেন্ট আর অ্যাবসেন্ট বাদে তো কোনো। প্রবাবিলিটি নাই, রাইট? আচ্ছা, প্রেজেন্টকে যদি আমরা 1 ধরি আর অ্যাবসেন্টকে যদি 0 ধরি, তাহলে এইটাকে আমরা 0 এবং 1 এই দুইটা দুইটা প্রবাবিলিটি অপশনের মধ্যে ফালাইতে পারি। তাহলে যে র্যান্ডম ভেরিয়েবল গুলার অপশন কয়টা থাকে? দুইটা থাকে, দুইটা পসিবল আউটকাম থাকে। ওগুলাকে নিয়ে যখন ডিস্ট্রিবিউশন করা হয় তখন সেটাকে বলা হয় বার্নলি ডিস্ট্রিবিউশন। কি করা হয় তখন সেটাকে বলা হয় বার্নলি ডিস্ট্রিবিউশন। যেমন আমি একজন ভোটারের কাছে গিয়ে বললাম, আপনি কি এই পার্টিকে ভোট দিবেন? উত্তর কি হইতে পারে? দুইটা হইতে পারে। মানে ধরেন সে সে আমাকে রেসপন্স করলো, হ্যাঁ, তাহলে সে আইদার সে কি করে, ভোট দিবে অথবা দিবে না, অর্থাৎ সাপোর্ট করে অথবা সাপোর্ট করে না। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আহ আরেকটা আরেকটা এক্সাম্পল আমরা দেই। আমি গভর্নমেন্টের একটা পলিসি ইভালুয়েট করতে চাচ্ছি। ঠিক আছে? গভর্নমেন্ট একটা পলিসি দিছে যে এটা করা লাগবে, প্রত্যেকের বাসায় স্যানিটারি ল্যাট্রিন থাকা লাগবে, গভর্নমেন্ট এটা ইম্পোজ করছে। এখন এটা আমি যখন প্রত্যেকটা বাসায় যাব, আমি গিয়ে কি দেখবো? যে আয়দার হইছে অথবা কি হইছে, ল্যাট্রিন তারা এস্টাবলিশ করেছে অথবা করে নাই, রাইট? আচ্ছা, গভর্নমেন্ট পলিসি ইমপ্লিমেন্ট করছে যে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। এখন আমি প্রত্যেকটা মেরিড কাপলের কাছে গিয়ে ফিমেলকে জিজ্ঞেস করলাম আপনার বয়স কত। ওকে, বয়স জিজ্ঞেস করার মধ্যে দিয়ে আমি কি দেখলাম? ক্যাটাগরাইজ করতে পারলাম যে এটা ইমপ্লিমেন্ট করেছে অথবা করে নাই। এই যে দুইটা অপশন যে র্যান্ডম ভেরিয়েবল গুলাতে থাকে, সেগুলোতে আমরা কি বলি, সেখানে আমরা যে ডিস্ট্রিবিউশনটা করি সেটাকে বলা হয় বার্নলি ডিস্ট্রিবিউশন। এবং এটা কিন্তু পিওরলি চান্সের উপর ডিপেন্ড করতেছে। না, আমি আগে থেকে তো জানি না যে একটা স্টুডেন্ট ক্লাসে আসবে কি আসবে না, একজন ভোটার বা একজন একজন সিটিজেন একটা পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করবে কি করবে না, এটা কি আমার আগে থেকে জানা আছে নাকি? ওটা পিওরলি চান্সের উপর ডিপেন্ড করতেছে, ও কি ইয়েস বলবে না নো বলবে। এই যে এই প্রত্যেকটা ঘটনা যখন ঘটতেছে, এই প্রত্যেকটা ঘটনাকে বলা হয় বার্নলি ইভেন্ট, এবং এই ডিস্ট্রিবিউশনকে বলা হয় বার্নলি ডিস্ট্রিবিউশন। সো খুব সিম্পলি হচ্ছে, এ সিটিজেন আইদার পার্টিসিপেট অর ডাজ নট পার্টিসিপেট ইন এন ইলেকশন। আইদার ভোট দিছে অথবা দেয় নাই, এর বাইরে তো কোনো অপশন নাই। এ রেসপন্ডেড আইদার এগ্রি অর ডিসএগ্রিজ। ঠিক আছে? এই জিনিসগুলোকে আমরা কি বলি, এই বাইনারি আউটকাম গুলাকে স্টাডি করে আমরা যে প্যাটার্নটা বের করি সেটাকে বলা হয় বার্নলি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? এটা একটা এক্সাম্পল হতে পারে যে একটা আমার কাছে একটা আনফেয়ার কয়েন আছে বা বায়াসড কয়েন আছে। আচ্ছা, বায়াসড কয়েন কি? আমরা যারা ইন্টারে প্রবাবিলিটি বা স্কুলে ম্যাথমেটিক্স করে আসছি, প্রবাবিলিটি ম্যাথমেটিক্স, তারা জানি
একটা কয়েনের দুইটা পার্ট থাকে, তাই না? দুইটা সাইড থাকে, একটাকে বলা হয় হেড আর একটাকে বলা হয় টেইল। একটা কয়েনের মধ্যে যদি কোনো ত্রুটি না থাকে, আমি একটা কয়েনকে টস করলাম, এই কয়েনের হেড ওঠার, উপরে হেড থাকবে, হেড ওঠা যেটাকে বলে, তার প্রবাবিলিটি কত পার্সেন্ট? স্যার হাফ 50%. হাফ বা 50%। টেইল ওঠার প্রবাবিলিটি কত পার্সেন্ট? স্যার হাফ হাফ, 50%। হেড ওটা যদি 50% হয়, টেইল ওটারও 50% হবে। একটু জাস্ট লেট মি টেক এ কল। আমরা বলছিলাম একটা কয়েন যদি মানে ফেয়ার থাকে, একটা মুদ্রাতে যদি, একটা কয়েনের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি না থাকে, প্রবলেম না থাকে, তাহলে এটা টস করলে একবার হেড উঠবে আর একবার টেইল উঠবে। এরকম করে যদি 100 বার করি বা 1000 বার করি, তাহলে দেখবে যে 50% টাইম কি হয়েছে, হেড, আর 50% টাইম কি হয়েছে, টেইল উঠছে। টেইল উঠছে। দ্যাটস এ গুড থিং। কিন্তু আমি যদি আগে থেকে জানি যে এই মুদ্রায় একটু ত্রুটি আছে এবং এটা পার্শিয়ালি হেড ওঠার প্রবণতা এখানে বেশি, ওকে সরি। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম যে আমি যদি জানি যে এই মুদ্রার মধ্যে এক ধরনের প্রবলেম আছে এবং এই মুদ্রাটাতে হেড ওঠার প্রবণতা বেশি, ঠিক আছে, তাহলে আমি আগে থেকে ক্যালকুলেট করতে পারবো, আগে থেকে আমি প্রেডিক্ট করতে পারবো যে এখানে হেড ওঠার প্রবাবিলিটি কত আর টেইল ওঠার প্রবাবিলিটি কত। এই যে প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করতে পারতেছি এবং সেটাকে যখন আমি গ্রাফ করতেছি, তখন যে ডিস্ট্রিবিউশনটা পাই সেটাকে বলা হয় বার্নলি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? ধরো এমন একটা, আমি একটা বাল্ব, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? ইয়েস জি স্যার। স্যার। ওকে, ধরো আমি একটা বাল্বের ফ্যাক্টরি দিয়েছি, আমি জানি আমার বাল্বগুলা ভালো, কিন্তু 100% ঠিক নাই, রাইট? আমি যে বাল্বগুলা তৈরি করি, এই বাল্বগুলাতে কিছু ত্রুটি থাকে। এর ফলে আমি যখন একটা বাল্ব নিব, এবং কত পার্সেন্ট ত্রুটি থাকে, 30% ত্রুটি থাকে, তাহলে আমি এখন যখন একটা বাল্ব নিব, এই বাল্ব নিয়ে টেস্ট করবো, এই বাল্বটা জ্বলে ওঠার প্রবাবিলিটি কত জানো? আমি জানি আমার মেশিন, এই বাল্ব তৈরি করার মেশিন 30% টাইম কাজ করে না, তাহলে একটা বাল্ব নিয়ে আমি যখন জ্বালাবো, এই বাল্বটা জ্বলার প্রবাবিলিটিটা কত পার্সেন্ট? 30 Sir, বাই 30. 100 না, 30% টাইম সে মেশিনটা ভুল, মানে ভালোভাবে বাল্ব সে তৈরি করতে পারে না। ওকে, তাহলে কত পার্সেন্ট টাইম সে ভালোভাবে তৈরি করতে পারে? Sir, 70%. 70 70% টাইম, রাইট? তাহলে আমার এখানে বজ্রপাত হচ্ছে। আচ্ছা, কারেন্টও চলে গেছে। এনিওয়ে, নো প্রবলেম। আমার যদি কথা শোনা না যায়, কেউ আমাকে একটু টেক্সট করবা, ঠিক আছে? আমি জানি না স্যার, ওয়াইফাই আজকে কতক্ষণ ছেড়ে থাকবে। দিতে পারেন। হ্যাঁ, স্যার, আজকে হ্যালো? ছেড়ে দিতে পারেন স্যার, না না, ছেড়ে যেহেতু দেওয়ার কোনো ওয়েদারের বজ্রপাত অবস্থা স্যার, প্রশ্নই ভালো আসে না। না। ক্লাস নেওয়া কি ঠিক হবে স্যার? বজ্রপাত হচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। ল্যাপটপ স্যার নষ্ট হয়ে যেতে পারে। না, তোমরা চার্জ থেকে খুলে রাখো, আমিও চার্জে খুলে রাখছি। লেট আস ফোকাস অন দ্য স্টাডি। ওকে, সো আমি যেটা বলছিলাম যে বাল্ব
70% টাইম আমার এখানে কারেক্ট আসবে, কারণ আমার মেশিনের মধ্যে ত্রুটি আছে। এই যে সাকসেস এবং ফেইলিয়ার, সাকসেস 70% টাইম, ফেইলিয়ার হচ্ছে 30% টাইম। এই যে আমি দুইটা আউটকাম আমার কাছে আছে, এইটাকে যখন আমি গ্রাফের মধ্যে নিয়ে যাই এবং তখন যে ডিস্ট্রিবিউশনটা পাই সেটাকে আমরা বলতেছি বার্নলি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এই যে এটা হচ্ছে বার্নলি ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে বার্নলি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সিঙ্গেল লাইট বাল্ব টেস্ট করলাম, জানি ত্রুটি আছে, সাকসেস হচ্ছে, তাই সাকসেস হওয়ার প্রবাবিলিটি কত? 70% বা 0.7। ফেলিওর হওয়ার প্রবাবিলিটি কত? 30% বা 0.3। ঠিক আছে, এটা হচ্ছে বার্নলি ডিস্ট্রিবিউশন। কিন্তু শর্ত হচ্ছে একটাই, যে ঘটনার অপশন থাকবে দুইটা, আইদার ইয়েস অথবা নো, আইদার সাকসেস অথবা ফেলিয়ার, আইদার এগ্রি অথবা ডিসএগ্রি। ওকে, আইদার অ্যাকসেপ্ট অর রিজেক্ট। এই দুইটা ঘটনা, এই অপশন যখন দুইটা থাকে, এর মধ্যে সাকসেস বা ফেলিওরের রেশিওটা কত সেটা আমরা যে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে দেখতে পাই সেটাকে বলা হয় বার্নলি ডিস্ট্রিবিউশন। এটা কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশন না, বোঝাই যাচ্ছে এখানে দুইটা অপশন নিয়ে আমরা কাজ করতেছি। এরপরেরটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা একটা ইন্টারেস্টিং ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে বার্নলি ডিস্ট্রিবিউশন গুলাকে যখন আমরা যোগ করি, বার্নলি ডিস্ট্রিবিউশনে যতগুলা পজিটিভ রেসপন্স পাই, এটাকে যখন আমরা যোগ করি, যোগ করার ফলে যে ডিস্ট্রিবিউশনটা হয় এটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। একটা বার্নলিতে আমি কি করলাম, জিজ্ঞেস করলাম আপনি কি সাপোর্ট করেন, সাপোর্টকে ধরলাম 1, আর যদি সাপোর্ট না করে সেটাকে বললাম 0। তাহলে এরকম করে আমি প্রত্যেকটা সাপোর্টার মানে সিটিজেনের কাছে যাচ্ছি, কেউ বলতেছে 1, কেউ বলতেছে 0, 1, 0, 1, 1, 0, 0, 0। ঠিক আছে, এরকম করে আমি 100 জনের মধ্যে থেকে রেসপন্স নিচ্ছি। এই 100 জনের মধ্যে কয়টা 1 আছে? যদি দেখি 100 জনের মধ্যে 60টা 1 আছে, তাহলে এখানে সাকসেস রেশিও কত? 60%। কতজনের মধ্যে? এই 100 জনের মধ্যে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো এই 100 জনের মধ্যে হচ্ছে 60% সাপোর্ট আছে, তাহলে 1000 জনের মধ্যে এরকম একটা ঘটনা আমরা এস্টিমেট করতে পারি। এই বার্নলির সাকসেসটাকে সাম আপ করে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা বানানো হয়। তাহলে আমরা একটু দেখি, এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মডেলস দ্য নাম্বার অফ সাকসেসেস ইন এ ফিক্সড, কি বলতেছি, এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মডেলস দ্য নাম্বার অফ সাকসেসের কথা বলতেছি, ইন এ ফিক্সড নাম্বার। সাকসেস কত? 60%। কতজনের মধ্যে? 100 জনের মধ্যে, অফ ইন্ডিপেন্ডেন্ট বার্নলি ট্রায়ালস। তার মানে বাইনোমিয়াল ট্রায়ালটা আসতেছে বার্নলি ট্রায়াল থেকে। আমি একজন মানুষকে গিয়ে জিজ্ঞেস করতেছি আপনি কি সাপোর্ট করেন কি করেন না, সাপোর্ট হইলে 1, না হইলে 0। তো প্রথম জন বললো 1, তারপরের জন 0, তারপরের জন 1, তারপরের জন 1, তারপরের জন 1, তারপরের জন 0, 0, 0। এরকম করে আমি কতজনের কাছে গেলাম? 100 জনের কাছে গেলাম, রাইট? 100 জনের কাছে গেলাম। এখন এখানে টোটাল সাকসেস কত? টোটাল সাকসেস তাহলে কয়টা 1 পাইছি সেটা আমি একটু যোগ করলাম, দেখলাম যে আমি 60টা 1 পাইছি, 60%। তার মানে 100 জনের মধ্য থেকে আমি 60% সাকসেস রেট পেলাম। তার মানে এই প্রত্যেকটা মানুষের কাছে যখন আমি যাচ্ছি, এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে বার্নলি, কারণ আমি তো আগে থেকে জানি না সে 1 বলবে না 0 বলবে। এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে বার্নলি ডিস্ট্রিবিউশনের মধ্যে পড়ে, কিন্তু তাদের সাকসেসটাকে যখন আমি সাম আপ করি তখন সেটা পড়ে হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মধ্যে। ঠিক আছে, তার মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আসে বার্নলি ডিস্ট্রিবিউশন থেকে, এভাবে একটু মাথায় রাখতে হবে। সো ইমাজিন যে তুমি 20 জন ভোটারের কাছে গেছো, প্রত্যেকে ইয়েস ও নো বলতেছে। এখন তুমি কাউন্ট করো যে 20 জনের মধ্যে কতজন ইয়েস বলছে। ঠিক আছে, সো ইয়েসটা হচ্ছে সাকসেস রেশিও, 12 জন ইয়েস বলছে। কতজনের মধ্যে? 20 জনের মধ্যে। ওকে, তো 5 20 100, 100 জনের মধ্যে কতজন বলছে? 5 12, 5 12 60, 60% মানুষ 100 জনের মধ্যে 60% হচ্ছে এখানে সাপোর্টার তুমি পেয়ে গেছো। এটা তুমি ক্যালকুলেট করতে পারতেছো। এখন তুমি যদি 1000 জনের মধ্যে এটা প্রেডিক্ট করার চেষ্টা করো, তাহলে তুমি মোটামুটি ধরে নিতে পারবা যে 1000 জনের মধ্যে 600 মানুষ এই পার্টিকে কি করে সাপোর্ট করে, একটা প্রেডিকশন তুমি পেয়ে যাবা, যদি তুমি ভালোভাবে স্যাম্পলিংটা করতে পারো আর কি, র্যান্ডমাইজ স্যাম্পলিং করতে পারো। আচ্ছা, ইম্পর্টেন্ট কন্ডিশনটা কি? ইচ পার্সনস রেসপন্স ইজ ইন্ডিপেন্ডেন্ট। প্রত্যেকেরই তো অবশ্যই একটা, যেহেতু এটা বার্নলি ডিস্ট্রিবিউশন থেকে আসে, প্রত্যেকেরই রেসপন্স ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং এক সিমিলার ইন্ডিভিজুয়ালদের কাছ থেকে নিতে হবে, তাহলে প্রেডিকশনটা ভালো হবে। ঠিক আছে, সিমিলার ইন্ডিভিজুয়াল। আচ্ছা, এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করলে এইরকম একটা গ্রাফ আসে, চোখে দেখে রাখলাম আমরা। আমরা নেক্সট একটু চলে যাই। পলিসি রিসার্চে বাইনোমিয়াল কে আমরা কিভাবে ইউজ করি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে। এই গভর্নমেন্টকে কি আপনি সাপোর্ট করেন কি করেন না? আপনি গভর্নমেন্টের এই পলিসি সাপোর্ট করেন কি করেন না? ঠিক আছে, সাপোর্ট ভার্সেস অপোজ, এটা যেহেতু একটা এগ্রিগেট নাম্বার আমার লাগে, আমার যেহেতু সাম আপ নাম্বার লাগে, এই জন্য তখন আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা তখন ইউজ করি যে হ্যাঁ 70% মানুষ এটাকে সাপোর্ট করতেছে, 30% মানুষ এখানে সাপোর্ট করতেছে না। ঠিক আছে,
আউট অফ 50 হাউসহোল্ডস হাউ মেনি অ্যাডপ্টেড এ নিউ স্যানিটেশন পলিসি? ঠিক আছে, গভর্নমেন্ট পলিসি দিছে, কয়জন অ্যাডপ্ট করছে, পলিসির সাকসেস রেট কত, এটা যদি জানতে হয় তাহলে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটাকে ব্যবহার করি। আচ্ছা, এগুলা কিন্তু প্রত্যেকটাই খুবই খুবই কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, ঠিক আছে, মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের প্রত্যেকটারই খুব খুব ছোট ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে। এখন পর্যন্ত আমি আপনাদের কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখাই নাই, আমি দেখাবো না, বাট জাস্ট রিমেম্বার আমি আপনাদেরকে খুবই ইনটিউটিভলি বোঝাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে একটার সাথে একটা পার্থক্য কি, ঠিক আছে। প্রত্যেকটার পিছনে প্রচন্ড পরিমাণ ম্যাথস আছে, তো বি কেয়ারফুল অ্যাবাউট ইট আর কি। যদি মানে ম্যাথস যেহেতু আপনারা পারবেন না, আমি এখানে আর দেখাচ্ছি না, বাট রিমেম্বার দ্যাট দিজ আর বেসড অন ম্যাথমেটিক্যাল ফর্মুলাস। আচ্ছা, যাই হোক, ইনস্টেড অফ ফোকাসিং অন ফর্মুলাস, যদি একটু ইনটিউটিভলি বোঝার চেষ্টা করি, আমরা একই কোয়েশ্চেন অনেক মানুষকে জিজ্ঞেস করি, তারপর এটাকে কি করি, সাকসেসটাকে বা পজিটিভ রেসপন্সটাকে আমরা কি করি, সাম আপ করি, ঠিক আছে। দিস ইজ হাউ আমরা উই গেট বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে বাইনোমিয়াল সাকসেস দুইটারই একই রকম, ঠিক আছে, একই একই যেমন ধরেন, এভাবে একটু বলি, আমি সেকশন এ এবং সেকশন বি তে পড়াই, রাইট? আচ্ছা, সেকশন এ সেকশন আপনাদের কথা বলতেছি না, আমি 7 বছর ধরেই তো যেহেতু ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, সেমই পড়াচ্ছি, মানে মানে দুইটা সেকশনকে আমার পড়াইতে হয়। কিন্তু দেখা যায় যে কিছু কিছু সেকশন, কোনো কোনো সময় সেকশনে বেটার, মানে একই পড়া আমি পড়াচ্ছি, যেহেতু আমি একই কোর্স করাচ্ছি, একই লেকচার শিট থেকে পড়াচ্ছি, একই টপিকে পড়াচ্ছি, একই কথা বলতেছি, আমার সাইড থেকে কিন্তু ডেলিভারিটা সেম। কিন্তু ডেলিভারি সেম হওয়া সত্ত্বেও দেখা যায় যে সেকশন এ থেকে হয়তো 5 জন A+ পেয়েছে, সেকশন বি থেকে 3 জন পেয়েছে, রাইট, কোন একটা ব্যাচে। আবার পরবর্তী ব্যাচে আমরা দেখতেছি সেকশন বি তে 7 জন পেয়েছে, সেকশন এ তে 4 জন পেয়েছে। আমার সবকিছু কিন্তু ঠিকই আছে, সবকিছু আমি সিমিলার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, সিমিলার লেকচার ম্যাটেরিয়াল, সিমিলার নোটশিট, সিমিলার পাওয়ার পয়েন্ট স্লাইডস, একই লেকচার দেওয়া হচ্ছে, কিন্তু ঘটনা আলাদা আলাদা আসতেছে, সাকসেস রেটটা ডিফারেন্ট হচ্ছে। আমি যদি A+ কে সাকসেস ধরে নিই, তাহলে সেকশন এ তে 7 জন আর সেকশন বি তে 3 জন। এইটা কেন হচ্ছে? আমি তো একই লেকচার দিচ্ছি। এটা ঘটতেছে, কিছু জিনিস আছে এগুলোকে আমরা বলি পিওর র্যান্ডমনেস, ঠিক আছে, এগুলো আমরা আসলে ব্যাখ্যা করতে পারি না, মানে স্ট্যাটিস্টিক্যালি ব্যাখ্যা করতে পারি না, এর ফলে এই জিনিস আসলে বলা সম্ভব না, ঠিক আছে। তো ওই র্যান্ডমনেসকে আমরা ব্যাখ্যা করতে পারি না। So, একই জিনিস দেওয়ার পরেও মানে আউটকামটা খুব ডিফারেন্ট হতে পারে। আচ্ছা, পেসো ডিস্ট্রিবিউশনটা কি? এটা যদি উচ্চারণটা পয়জোর মতো, এটাকে উচ্চারণ করা মানে বলা হয়, বানানটা পয়জো কিন্তু উচ্চারণ করা হয় পেসো। হ্যাঁ, পেসো ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটা ফিক্সড ইন্টারভালের মধ্যে একটা ঘটনা কয়বার ঘটতে পারে, ঠিক আছে। A Peso distribution models the number of events occurring in a fixed interval of time or space given a known average rate and independent occurrences. প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা ঘটবে, ঠিক আছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ঘটনাগুলা কয়বার ঘটতে পারে, একটার সাথে আরেকটার সাথে কানেকশন নাই। যেমন আমি একটা উদাহরণ দিই, মোহাম্মদপুরে 1 সপ্তাহের মধ্যে কয়টা ছিনতাই হয়? ওকে, মোহাম্মদপুর 1 সপ্তাহ, ফিক্সড প্লেস, ফিক্সড স্পেস। একটা ছিনতাইয়ের সাথে আরেকটা ছিনতাইয়ের ঘটনার কোনো কিন্তু মিল নাই, কিন্তু 1 সপ্তাহের মধ্যে কয়টা হয়, এইটা আমরা যে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বুঝাই, এটাকে বলা হয় পেসো ডিস্ট্রিবিউশন। এখানে আমার কি এভারেজটা জানা থাকা লাগে। আচ্ছা, পেসো ইজ ইউজড when events happen randomly over time and space. এই যে সকালে একটা মানে ছিনতাইকারীরা তো বলে না যে সকাল 11টা 11 মিনিটে আমি বাবর রোডের এই কোনায় দাঁড়ায় ছিনতাই করব, তা তো করে না, ওরা র্যান্ডমলি ঘটনা ঘটায়। কিন্তু এই র্যান্ডম ঘটনাগুলোকে আমরা কি করতে পারি, প্লট করতে পারি এবং একটা ডিস্ট্রিবিউশনের মধ্যে নিয়ে এসে প্রেডিক্ট করতে পারি কিছু জিনিস। সো যে কন্ডিশন গুলা কি, কন্ডিশন হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে 7 দিন বা 1 দিন, এই 1 দিনের মধ্যে বা এই 7 দিনের মধ্যে, ধরলাম 7 দিনের মধ্যে এই ঘটনাগুলো কয়বার ঘটবে, একটার সাথে কিন্তু আরেকটা ঘটনার কোনো মিল নাই। অন্যভাবে বোঝাই,
একটা হসপিটালে একটা আইসিইউ আছে, মানে একটা আইসিইউ ইউনিট আছে ধরে নিই। এই আইসিইউ ইউনিটে এক সপ্তাহে কতজন আইসিইউ পেশেন্ট আসে? আমার টাইমটা কিন্তু ফিক্সড, কিন্তু একজন আইসিইউ পেশেন্ট তো আরেকজন আইসিইউ পেশেন্টকে বলে না যে, ভাই চলো আমিও যাচ্ছি আইসিইউতে, তুমিও চলো আইসিইউতে, তাই না? প্রত্যেকটা তো আলাদা আলাদা ঘটনা, র্যান্ডম ঘটনা, ইন্ডিপেন্ডেন্ট ঘটনা একটা আরেকটা থেকে। কিন্তু এক সপ্তাহে কতজন আসে সেটা কি আমি জানতে পারবো না? এবং আসার ঘটনাটা কি র্যান্ডম না? র্যান্ডম একটা ঘটনা। তাহলে এই যে এই র্যান্ডম ঘটনাকে যখন আমি প্লট করি তখন যে ডিস্ট্রিবিউশনটা পাই সেটাকে বলা হয় পেসো ডিস্ট্রিবিউশন। এটার দুইটা কন্ডিশন, একটা হচ্ছে ইভেন্টস হ্যাপেন র্যান্ডমলি ওভার টাইম এন্ড স্পেস, কেউ তার আইসিইউতে ইচ্ছে করে আসে না। এবং আমরা এটাকে কি করতে পারি না, উই ক্যানট কন্ট্রোল। এটা যখন ঘটনাটা ঘটে উই ক্যানট কন্ট্রোল ইট। চিন্তায় যখন হবে তখন আমি তো জানি না যে, ওই যদি কন্ট্রোল করতে পারতাম তাহলে তো ঠেকাতে পারতাম। বা আইসিইউর পেশেন্ট যখন আইসিইউতে চলে আসার মতো সিরিয়াস কন্ডিশন হয়ে যায় সেটা তো আমরা আগে থেকে জানি না। দিজ আর বিয়ন্ড আওয়ার কন্ট্রোল। বাট এক সপ্তাহের মধ্যে আইসিইউতে কতজন আসবে বা এক সপ্তাহের মধ্যে একটা এরিয়াতে কি পরিমাণ ক্রাইম হবে সেটাকে আমরা কি করতে পারি, প্রবাবিলিটি ক্যালকুলেশনের মাধ্যমে দেখাতে পারি বা নিয়ে আসতে পারি। এখানে কিন্তু আমরা মানে ঘটনার সাকসেস কাউন্ট করতেছি না, যেটা আমরা বাইনোমিয়ালে করি। আমরা ঘটনাটা কয়বার ঘটতেছে সেই ঘটনাকে কি করতেছি, কাউন্ট করতেছি। কাউন্ট মাথায় রাখতে হবে, এগুলা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কিন্তু টাইপস আর কি। সেই জন্য আমরা এখানে ঘটনা কাউন্ট করি। পেসো ডিস্ট্রিবিউশনটা দেখতে অনেকটা এইরকম হয়। এই যে লাল একটা দেখতে পাচ্ছি, এটা একটা পেসো ডিস্ট্রিবিউশন। গ্রিন একটা দেখতে পাচ্ছি, এটা একটা, আর একটা ব্ল্যাক এর মতো দেখা যাচ্ছে, এটা একটা প্রত্যেকটাই পেসো ডিস্ট্রিবিউশন। আর ওপাশে দেখো ল্যামডার মান দেওয়া আছে, এটা হচ্ছে ল্যামডাটা আসতেছে পেসো ডিস্ট্রিবিউশনের ফর্মুলা থেকে। ল্যামডার মান যত বড় হয় এটা তত নর্মাল ডিস্ট্রিবিউশনের দিকে আগাতে থাকে। ল্যামডা যখন 1 তখন এটা অনেকটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের মতো, আর ল্যামডা যখন 4 তখন সেটা হচ্ছে উম, কাছাকাছি অনেকটা নর্মাল ডিস্ট্রিবিউশনের মতো। হাউএভার, যেহেতু আমি ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেখাচ্ছি না, সো আই ডোন্ট এক্সপেক্ট ইউ টু রিমেম্বার দিস, বাট আই এম জাস্ট শোয়িং ইউ যে হ্যাঁ আমি এটা দেখাইলাম, তুমি দেখছো যে পেসো ডিস্ট্রিবিউশনটা দেখতে এরকম আর কি। আচ্ছা, পেসোর এক্সাম্পল কি, একটা সিটিতে পার ডেতে 6টা কি হয়, ক্রাইম হয় অন এভারেজ। তার মানে আমার এভারেজ যেটা সেটা জানা আছে, ঘটনা কয়টা হয় সেটা জানা আছে, এবং টাইম ইন্টারভেল পার ডে, প্রত্যেক দিন 6টা হয় গড়ে। এই তিনটা জিনিস আমার জানা আছে। তার মানে কিন্তু এই না, যে প্রত্যেকদিন 6টাই হবে। প্রত্যেকদিন 6টা হবে এমন না, কোনোদিন 3টা হতে পারে, কোনোদিন 7টা হতে পারে, কোনোদিন 8টা হতে পারে। ঠিক আছে, কিন্তু পেসো আমাদেরকে বুঝতে হেল্প করবে এই যে গড়ে 6টার আশেপাশে ভেরিয়েন্সটা কিরকম হতে পারে, ভেরিয়েশনটা কিরকম হতে পারে, বা এটার ইমপ্লিকেশনটা কি। আমি যদি দেখি যে পেসো ডিস্ট্রিবিউশনে যে গড়ে এখানে একটা এলাকায় 6টা হয় আর একটা এলাকায় 3টা হয়, হ্যাঁ ক্রাইম, হ্যাঁ ভেরি করতে পারে, কোনোদিন 3টার জায়গায় 7টা হয়ে যেতে পারে, কিন্তু গড়ে 3টা হয়। তো আমি যখন এখানে পুলিশ ডিপ্লয় করব, দুইটা এলাকা থেকে আমি সমান ডিপ্লয় করব নাকি ভিন্ন ভিন্ন নাম্বারে ডিপ্লয় করব, কি মনে হয়? পুলিশ ইমপ্লিকেশনের জায়গা থেকে বলো। একটা এলাকায় ডেইলি 6টা ক্রাইম হয় অন অ্যাভারেজ, পেসো ডিস্ট্রিবিউশন থেকে দেখলাম ভেরিয়েন্স আছে এখানে, 6টার পরিবর্তে 4টা হতে পারে, 8টাও হতে পারে, কিন্তু এভারেজে 6টা হয়। আর একটা এলাকায় এভারেজে 3টা হয়। আমি যখন পুলিশ নিয়োগ দিব, কোন এলাকায় বেশি নিয়োগ দিব, কোন এলাকায় কম নিয়োগ দিব? আর যেখানে অ্যাভারেজ 6টা হয় সেখানে বেশি নিয়োগ দিব। তার মানে এটা তো, আমি যদি কোনো একদিন দেখি যে যে এলাকায় তিনটা তিনটা এভারেজ হয়ে এলাকায় হঠাৎ করে 10টা হয়ে গেছে, তার মানে কি আমার পুলিশের পরিবর্তন হয়ে যাবে নাকি? বলো তো, তখন কি আমি পুলিশের পরিবর্তন করে ফেলবো সাডেন একদিন দেখলাম যে 10টা হয়ে গেছে? বলো বলো, কেউ একজন অ্যান্সার করো। ধর যেখানে 3টা হয় ওখানে যদি হুট করে একদিন বেশি হয়ে যায় তাহলে আমরা তো ওইখানে বেশি নিয়োগ দিয়ে আমাদের অবজার্ভ করা উচিত যে কেন না, হঠাৎ করে সেটা ক্রাইম আমি রেট। করব না, কারণ আমি জানি এখানে 3টে অ্যাভারেজ হয়, কিন্তু এটা কি ভেরিয়েবিলিটি আছে, কোনোদিন 10টা হয়ে যেতে পারে।
কিন্তু অন এভারেজ এখানে কি হচ্ছে, তিনটাই থাকতেছে। পেসো বলতেছে যে এভারেজ এটা, কিন্তু এটার আশেপাশে এরকম ভেরিয়েবিলিটি আছে। তো আমি দেখবো যেটা আমার ভেরিয়েবিলিটির মধ্যেই আছে কিনা, ভেরিয়েশনের মধ্যেই আছে কিনা। যদি ভেরিয়েশনের মধ্যেই থাকে, ঠিক আছে, তাহলে স্টিল ভেরি মাচ ফাইন ফর মি। আর যদি হঠাৎ করে একদিন দেখি যেটা আমার ভেরিয়েশন অনেক বাইরে চলে গেছে, তখন হয়তো আমি একটা তদন্ত বোর্ড তৈরি করব। একটা র্যান্ডম ঘটনা, হঠাৎ করে একদিন দশজন এখানে ছিনতাইয়ের শিকার হয়েছে, এই জন্য আমি আমার পলিসি সাডেন পরিবর্তন নিয়ে আসতে পারবো না। ঠিক আছে, গভর্নমেন্ট এভাবে কাজ করে না। ঠিক আছে, বুঝে গেছে? হ্যাঁ, এই হলো ঘটনা। পেসো হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দিস ভেরিয়েশন অ্যারাউন্ড দ্য অ্যাভারেজ। ঠিক আছে, এগুলোর প্রত্যেকটারই পলিসি ইমপ্লিকেশনস আছে। We peso distribution, we only know the average rate lambda. We do not know exactly when events happen. So peso answer করে given an average কতটুকু ফ্লাকচুয়েশন হতে পারে। ঠিক আছে, ওকে, বললাম পেসো কোথায় ব্যবহার করব, ক্রাইম অ্যানালাইসিসে ব্যবহার করব, হসপিটাল ম্যানেজমেন্টে ব্যবহার করব। ঠিক আছে, যেমন ধরো আমি হসপিটাল ম্যানেজমেন্টে একজন দায়িত্বে আছি। এখন হসপিটালে আমি আইসিইউ সেট আপ করবো। আইসিইউতে আমি কয়টা সিট সেট আপ করবো? একটা আইসিইউ সেট আপ করতে লাগে হচ্ছে 20 থেকে 30 লাখ টাকা। হ্যাঁ, আমি প্রাইভেট কোম্পানির মালিক, আমার এখান থেকে আমার প্রফিটও নিয়ে আসতে হবে। তাহলে আমি কয়টা আইসিইউ সেট আপ করবো সেটা জানার জন্য আমার পেশেন্ট ইনফ্লো কত অন এভারেজ সেটা আমার জানা লাগবে, এবং ভেরিয়েবিলিটিটা কত সেটা আমার জানা লাগবে। রাইট? আমি জানি যে এখানে এভারেজে সপ্তাহে চারটা আইসিইউ পেশেন্ট আসে, কিন্তু কখনো কখনো কি হয়, সে সংখ্যাটা নেমে 3-এ হয়ে যায়, কখনো কখনো এটা 7-এ চলে যায়। ঠিক আছে, তাহলে আমি কি 7টা আইসিইউ সেট আপ করবো নাকি 4টা আইসিইউ সেট আপ করবো? বুঝে গেছে? এই পলিসি আমার নিতে হবে না? বুঝে গেছে তো আমি কি বলতেছি? তো এই এই যে এই পেসোর ডিস্ট্রিবিউশন দেখে আমি আমার তখন সেট করবো যে আমি আমার কতটুকু আমার রিডান্ডেন্সি আমি রাখবো, 30% রিডান্ডেন্সি রাখবো নাকি 20% রিডান্ডেন্সি রাখবো। রিডান্ডেন্সি মানে কি, আমার ব্যাকআপ কত পার্সেন্ট রাখবো। তো জেনারেলি হচ্ছে যে 30% ব্যাকআপ রাখতে হয়। তো হয়তো আমি 4টার জায়গায় 5টা আইসিইউ আমি এখানে ইউজ করবো, কিন্তু 5টার জায়গায় আমি 7টা নিবো না, কারণ এটা আমার জন্য ফাইন্যান্সিয়ালি বেনিফিশিয়াল না এবং সোসাইটির জন্য বেনিফিশিয়াল না। মাইট সাউন্ড গুড যে 7টা নিলে ভালো, কিন্তু দেখা যাবে ওই ওই টাকাটা সোসাইটির অন্য জায়গায় ব্যবহার করলে আরো বেটার হইতো। সো গভর্নমেন্ট যখন এই ধরনের ডিসিশন নেয়, তাদেরকে খুব টাফ ডিসিশন নিতে হয়। যে পরিমাণ টাকা ঢাকা সিটির পিছনে তৈরি হয়, হ্যাঁ, এই পরিমাণ টাকা তো প্রত্যন্ত একটা অঞ্চলের মফস্বলের একটা এরিয়ার জন্য গভর্নমেন্ট খরচ করে না। কেন করে না? কারণ গভর্নমেন্ট ইকুয়েশন মানে ক্যালকুলেশন করে দেখে যে এখানে যদি আমি এই 1 টাকা ঢালি, তাহলে আমার বেনিফিট আসবে 10 টাকা। আর আমি যদি ওখানে প্রান্তিক অঞ্চলে খরচ করি, 1 টাকার এগেইনস্ট আমার প্রফিট আসবে 3 টাকা। তা আমি কতটুকু পর্যন্ত টলারেট করব? সো গভর্নমেন্ট ওই অনুসারে কিন্তু বাজেট কি করে, বাজেট এলোকেট করে। সো বোঝা গেছে তো আমি কি বলতেছি? এই প্রত্যেকটা জিনিসই গভর্নমেন্ট খুব অবজেক্টিভলি বেসড অন ক্যালকুলেশন করে, এবং সেখানে পেসোর যে ডিস্ট্রিবিউশনের যে ইমপ্লিমেন্টেশনটা সেটা অনেকখানি আমরা দেখতে পাই। আচ্ছা, পেসো ডিস্ট্রিবিউশনের পর আমরা চলে যাব হচ্ছে আইডিয়া ট্রানজিশনে। এতক্ষণ পর্যন্ত আমরা আউটকাম, পূর্ণ সংখ্যা নিয়ে কথা বলছি, ডিসক্রিট ভেরিয়েবল নিয়ে কথা বলছি। এখন আমরা একটু কথা বলি হচ্ছে মেজারমেন্ট নিয়ে, তাই না? আমরা তখন কথা বলছি যে এক সপ্তাহে এক সপ্তাহে কয়টা আইসিইউ পেশেন্ট আসছে। হ্যাঁ, 4জন আসছে, 4টা ঘটনা ঘটছে, 1 2 3 4, 4টা ঘটনা ঘটছে। এখন আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব যে একটা পেশেন্ট আসার পর পরবর্তী পেশেন্ট আসতে এই যে মাঝখানের সময়টা কতটুকু ছিল। ঠিক আছে, হাউ লং ডু উই ওয়েট বিটুইন ইভেন্টস। আচ্ছা, তার আরেকটা এক্সাম্পল এরকম হতে পারে যে একটা স্টুডেন্ট ক্লাসরুমে ঢুকছে, ওকে, এর পরের যে স্টুডেন্ট সে কত মিনিট পর ক্লাসে ঢুকছে। এই যে আমি এখন মেজার করতেছি, এই জন্য আমার
এই যে টাইমে যে মেজারমেন্টটা, এটা তো পূর্ণ সংখ্যা না হয়ে ডেসিমাল সংখ্যা হতে পারে, তাই না? তাহলে এখন আমরা এটাকে আর কি করতেছি না, এটা আমরা ডিসক্রিট ডিস্ট্রিবিউশনে ফালাচ্ছি না, এটাকে আমরা ফালাচ্ছি এখন কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে, এবং সেটা চলে যাচ্ছে কোথায়, নর্মাল ডিস্ট্রিবিউশনে। নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমরা অলরেডি অনেক কিছুই জানি। A normal distribution is a continuous probability distribution that is symmetric, bell-shaped, and fully described by its mean and standard deviation. Normal distribution appears when many small social, biological, and environmental factors combine. Example, a student's performance depends on ability, effort, teaching, environment, health. This combine to form a balanced pattern. তার মানে নর্মাল ডিস্ট্রিবিউশনের বিষয়টা আমরা যেহেতু জানি, সো এটা নিয়ে আমার ফার্দার খুব বেশি একটা আলাপ করতেছি না। একটা ক্লাসের যদি আমরা রেজাল্টের দিকে তাকাই, এটা বারবার আমি বলি যে মাঝখানে যারা থাকবে এভারেজ স্টুডেন্টদের নাম্বারটা বেশি হবে, খুব খারাপ করবে এরকমও খুব কম, এবং খুব ভালো করবে এরকম সংখ্যাটাও খুব কম। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যাটার্ন। খুব ভালো কত পার্সেন্ট করছে, খুব কম, কিন্তু মানে এইদিকে যে আমরা যে হাইলাইটেড এরিয়াটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, খুব কম। আবার ফেল করছে এরকম সংখ্যাটা খুব কম। মাঝখানে সংখ্যাটা হচ্ছে বেশি, যারা এভারেজ সব জায়গাতেই তাই হয়, এভারেজ যারা তাদের সংখ্যাটা বেশি থাকে। আচ্ছা, সোশ্যাল ইন্টারপ্রিটেশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। গভর্নমেন্ট যখন একটা পলিসি নিবে, আমাকে একটা জিনিস বলো তো, গভর্নমেন্ট কাকে টার্গেট করে নিবে? সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে, নাকি সবচেয়ে যারা এগিয়ে আছে তাদেরকে, নাকি মাঝখানে যারা আছে তাদের? গভর্নমেন্ট যদি বেশিরভাগ মানুষের কাছে আসলে রিচ করতে চায়, স্যার মেজরিটি যেখানে। মেজরিটি যেখানে, ঠিক আছে। আবার গভর্নমেন্ট যদি যারা একদম ব্যাকওয়ার্ডের পিছিয়ে যারা পড়ে আছে তাদেরকে টার্গেট করতে চায়, তাহলে কোন 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 অংশটাতে থাকবে? রাইট সাইডে না লেফট সাইডে? কোন অংশটাকে টার্গেট করবে? লেফট সাইডে। লেফট সাইডে, ঠিক আছে, ভেরি গুড। কেন আমরা সোশ্যাল সায়েন্টিস্টরা নর্মাল ডিস্ট্রিবিউশনকে পছন্দ করি? উই ক্যান কম্পেয়ার অ্যাক্রস গ্রুপস, রাইট? কোন গ্রুপটা কোন জায়গায় আছে ডিস্ট্রিবিউশনের, ঠিক আছে। মহিলারা কোথায় আছে ইনকাম, আমি যদি একটা জেন্ডার ওয়াইজ ইকোনমিক ডিস্ট্রিবিউশন করি, তাহলে মহিলারা কোন সাইডে আছে, পুরুষরা কোন দিকে আছে। এজ ওয়াইজ যদি আমি ইনকাম ডিস্ট্রিবিউশন করি, ঠিক আছে, ক্লাস ওয়াইজ যদি ডিস্ট্রিবিউশন করি, এডুকেশন ওয়াইজ যদি ডিস্ট্রিবিউশন করি, তাহলে তখন আমরা বুঝতে পারবো যে কে কোন গ্রুপটা কোন জায়গায় আছে, কার সাথে কার রিলেশন কিরকম, ঠিক আছে। এবং আউটলায়ারকে আইডেন্টিফাই করতে পারি, ইনইকুয়ালিটি, ভেরিয়েশন, এই প্রত্যেক জিনিস আমরা দেখতে পারি। সো এই যে শব্দগুলো আউটলায়ার, ইনইকুয়ালিটি, ভেরিয়েশন, এগুলো কিন্তু আপনারা আস্তে আস্তে আরো অ্যাডপ্টেড হবেন, ঠিক আছে, যত কোর্স সামনের দিকে আগাবে। এম্পিরিক্যাল রোল আমরা এটা জানি, এটা নিয়ে আর কথা বলতেছি না। জেড স্কোর, জেড স্কোর একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি স্কোরকে বলা হয় জেড স্কোর। জেড স্কোর জেড স্কোর দেখে আমরা বুঝতে পারি যে একটা নাম্বার আসলে কতটা ইউজুয়াল অথবা কতটা আনইউজুয়াল, ঠিক আছে। জেড স্কোর যদি অনেক বেশি হাই হয়, ঠিক আছে, তাইলে এটাও খুব রাইট সাইডে পড়ে যায়। আর জেড স্কোর যদি খুব নিচের দিকে থাকে, এটাও কি খুব খারাপ, আর কি, খুব বেশি একটা ভালো না। হাই জেড স্কোর, লো জেড স্কোর, দুটাই হচ্ছে একটা আনইউজুয়াল ব্যাপার। আমরা জেড স্কোর নিয়ে পরবর্তীতে আরো হয়তো পড়াশোনা করার সুযোগ থাকবে যদি টাইম থাকে। বাট জেড স্কোর মানে প্রবাবিলিটির যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন আমরা দেখতেছি, এই যে কার্ভটা আমরা দেখতেছি না, এগুলো হচ্ছে মূলত জেড স্কোরের প্রত্যেকটা ভ্যালুকে টাচ করে করে এই ডিস্ট্রিবিউশনটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। জেড স্কোরের জেড সমান 1.53 দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন এখানে জেড সমান 1.53 একটা তীর আঁকা আছে এই জায়গাটা, এই জায়গা দেখা যাচ্ছে না? স্যার যাচ্ছে স্যার স্যার। দেখা যাচ্ছে। এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, সরি, অবস্থা খারাপ। এটা জেড, এখানে জেড এর মান হচ্ছে 1.53। তার মানে এখানে একটা জেড এর মান আছে, এখানে একটা জেড এর মান আছে। জেড এর প্রত্যেকটা মানের উপর বেস করে আসলে এই ডিস্ট্রিবিউশনটা করা হয়, ঠিক আছে। নর্মাল ডিস্ট্রিবিউশন আসলে জেড স্কোরের উপর বেস করে করা হয়। জেড এর মান যদি খুব বেশি থাকে তাইলেও এটা আনইউজুয়াল, আবার জেড এর মান যদি খুব কম থাকে সেটাও কি খুব আনইউজুয়াল। এটা হচ্ছে জেড স্কোরের বিষয়টা। জেড স্কোর সম্পর্কে আমরা আস্তে আস্তে আরো পরে শিখবো। আচ্ছা, জেড স্কোর পড়লাম, এখন এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা একটু দেখি। An exponential distribution models the time between consecutive events in a Peso process where events occur continuously and independently at a constant average rate. একটা ছিনতাই হয়েছে, ছিনতাই হওয়ার কত ঘন্টা পর নেক্সট ছিনতাইটা হবে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের কাজ।
আচ্ছা, পেসো ডিস্ট্রিবিউশনে আমরা বলছি যে একটা ফিক্সড টাইমের মধ্যে কয়টা ঘটনা ঘটে, আর এখানে আমরা একটা ফিক্সড টাইমের মধ্যে একটার পর আরেকটা ঘটনার মাঝখানে যে ইন্টারভাল টাইম, এই ইন্টারভাল টাইমটা আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা বের করতে পারি। থিঙ্ক অফ এ গভর্নমেন্ট হসপিটাল, পেশেন্ট র্যান্ডমলি আসতেছে, কিন্তু নেক্সট পেশেন্ট আসার আগে আমাকে কতক্ষণ ওয়েট করা লাগবে, বা অন্যভাবে যদি বলি, আমি হচ্ছে বিএমবি বা বিএমডাব্লিউ যেটাকে বলা হয়, এই গাড়ির হচ্ছে ডিস্ট্রিবিউটর। একটা বিএমডাব্লিউ বিক্রি করার পর নেক্সট বিএমডাব্লিউ বিক্রি করতে আমার কতক্ষণ টাইম লাগবে, ঠিক আছে? এই যে প্রেডিকশন আমি যে গ্রাফ দিয়ে করি বা যে 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 প্রসেসের মধ্যে দিয়ে করি, সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল, সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল। 30 সেকেন্ড আমাকে একটু সময় দেন, আমার রুমে কে একজন আসছে। এখন আমি যদি দেখি যে আমার একটা ঘটনা ঘটার পর আরেকটা ঘটনার জন্য ঘটনা ঘটার টাইমটা অনেক লম্বা, তাহলে আমাকে বুঝতে হবে যে দেয়ার ইজ সামথিং রং উইথ মি। আমি যে প্রোডাক্টটা অফার করতেছি, এই প্রোডাক্টে কোনো প্রবলেম আছে অথবা আমার কমিউনিকেশনে কোনো ইস্যুস আছে, রাইট? সো এটা আসলে ঘটনার মানে লেন্থটা কত, একটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা ঘটার পর আরেকটা ঘটনা ঘটার প্রবাবিলিটিটা যদি বেশি হয়, তাহলে আমাকে আমার প্রসেসের মধ্যে আসলে কি করতে হবে, মানে ইয়ে করতে হবে, সার্চ করতে হবে যে প্রসেসের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, রাইট? আবার যদি মানে শর্ট হয়, তাইলে দেখতে হবে যে ফর এক্সাম্পল কোনো জায়গায় শর্ট ওয়েটটা খারাপ, কোনো জায়গায় লং ওয়েটটা খারাপ। আমি যদি হসপিটাল মানে মানে আমি যদি গভর্নমেন্ট হই আর আমি যদি দেখি যে মিনিটে মিনিটে রোগী ঢুকতেছে, তাহলে এটা আমার গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে খারাপ। ওকে, আবার আমি যদি গাড়ি সেলার হই, আমি যদি একটা গাড়ি সেল করার পর 10 দিন লাগতেছে নেক্সট গাড়িটা সেল করতে, সেটা আমার জন্য খারাপ। সো ঘটনাটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে আমি কে বা আমার অবজেক্টিভটা কি। তো কখনো কখনো আমি চাইবো যে এই ইন্টারভালের টাইমটা কমাই নিয়ে আসতে, আবার কখনো কখনো আমি চাইবো যে ইন্টারভালের টাইমটা বাড়াই দিতে, রাইট? সো ফর এক্সাম্পল যখন কোভিড হলো, তখন আমরা সবাইকে বললাম যে মাস্ক পরা শুরু করেন। কেন মাস্ক পরা শুরু করেন? মাস্ক পরলে পরে অবশ্যই ভাইরাস মানে কখনো না কখনো তো পেনিট্রেট করবেই, কিন্তু যে জিনিসটা হবে, আমরা একটা লম্বা ওয়েট টাইম পাবো হসপিটালে, একসাথে আইসিইউতে 1000 মানুষ গিয়ে হয়তো কি করবে না, ভিড় করবে না। আমরা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, ইনফ্রাস্ট্রাকচারে আমরা একটা সময় পাবো যে একজনের পর একজন আসতেছে এবং আমরা সাপোর্টটা দিতে পারতেছি, রাইট? কিন্তু 100 জন যদি একসাথে আইসি সাপোর্ট নিতে আসে, সেটা কোনো হসপিটালের পক্ষে দেওয়া পসিবল না। এর ফলে আমরা চেষ্টা করেছি এটার মধ্যে দিয়ে ট্রান্সমিশন রেটটা স্লো করে দিতে, যেন যে মানে একজন সিক হওয়ার পর আরেকজন যখন সিক হবে, এর মাঝখানে সময়টা যেন একটু বড় হয়, ঠিক আছে? সো দিস ইজ হাউ উই ইউজ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ইন আওয়ার রিয়েল লাইফ। ওকে, এক্সপোনেনশিয়াল আর পেসোর মধ্যে পার্থক্যটা হচ্ছে, পেসো দেখে যে একটা ফিক্সড টাইমের মধ্যে কয়টা কয়টা ঘটনা ঘটছে, নাম্বার অফ পেশেন্ট 1 ঘন্টার মধ্যে কয়জন আসলো। আচ্ছা, আর এক্সপোনেনশিয়াল কি দেখবে, যে প্রথম 1 ঘন্টার মধ্যে প্রথম পেশেন্ট আসার পর দ্বিতীয় পেশেন্ট আসার মাঝখানে সময়টা কতটুকু, এটা কি 30 মিনিট নাকি 20 মিনিট? যদি 20 মিনিট হয়, এটা একটা প্রবলেমেটিক জিনিস, কারণ 20 মিনিটের মধ্যে আসা মানে হচ্ছে পরের পেশেন্টটা হয়তো 20 মিনিটের মধ্যে আসতে পারে, সেক্ষেত্রে আমার আইসির উপর কি হবে, একটা বড় ধরনের প্রেশার পড়বে। সো ওই অনুসারে আসলে আমরা পলিসিগুলো তখন তৈরি করে থাকি। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের গ্রাফ। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা, সেই ফর্মুলা থেকে তৈরি করা হয়েছে। নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যেমন জেড স্কোর বলছিলাম, যে জেড স্কোর থেকে নর্মাল ডিস্ট্রিবিউশন তৈরি হয়, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা এই ল্যামডা থেকে আসলে তৈরি করা হয়। এটারও একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, আমরা ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা দেখলাম না। আমরা এখন চলে যাব ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই ডিস্ট্রিবিউশন যেখানে সবকিছু ফেয়ারলি চলতেছে, সবারই আসলে সমান চান্স আছে, ঠিক আছে? সেটাকে বলা হয় ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? আমি প্রত্যেককেই 1 টাকা করে দিলাম, 100 জন স্টুডেন্ট আছে, প্রত্যেকে আমি 1 টাকা করে দিলাম, তাহলে সবচেয়ে বেশি টাকা কে পেলো? কেউই না। সবচেয়ে কম টাকা কে পেলো? কেউই না। কারণ কি? কারণ প্রত্যেকের তো আমি সমানই 1 টাকা করে দিয়েছি, তাহলে আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করলাম না সবাইকে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা, এটাকে যখন আমি প্লট করব, তখন যে ডিস্ট্রিবিউশনটা আসবে, সেই ডিস্ট্রিবিউশনটাকে বলা হয় ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। যে সোসাইটিতে ফেয়ারনেস বা জাস্টিস বেশি, সেখানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনটা হাজির হওয়ার প্রবলিটা বেশি থাকে আর কি।
সো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের গ্রাফ হচ্ছে এটা, এখানেও প্রচন্ড পরিমাণ ম্যাথ আছে, ম্যাথ তো আমরা করবো না, দেখবো না, বাট গ্রাফটা দেখতে কিরকম সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এখন ইনটিউটিভলি যদি একটু ফেয়ারনেসের ডিস্ট্রিবিউশনের কথা চিন্তা করি, আমি 100 জন স্টুডেন্ট থেকে একজনকে সিলেক্ট করব, প্রত্যেকের সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি কত, সমান নাকি আলাদা আলাদা? আমি আনবায়াসড একজন স্টুডেন্টকে সিলেক্ট করবো 100 জনের মধ্যে, তো প্রত্যেকটা স্টুডেন্টের সিলেক্টেড হওয়ার প্রবাবিলিটিটা কিরকম, সমান নাকি সমান না? স্যার সমান। সমান। সমান, সমান। যদি প্রত্যেকেরই সমান চান্স থাকে তাহলে যে ডিস্ট্রিবিউশনটা হয় সেটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? র্যান্ডম সিলেকশন যে আমরা সার্ভেতে করি এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের উপর করা হয়। সো আমরা যদি লেকচার একটু সামারি দিকে চলে যাই, distribution describes patterns of society. Each distribution explains different type of uncertainty, success, failure, ঠিক আছে, ওয়েট টাইম, কতটা চিন্তায় হবে, কতজন রোগী আসবে, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনই আলাদা আলাদা ডেটা আমাকে দেয়। প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন থেকে আমি কি করতে পারি, আলাদা আলাদা পলিসি ডিসিশনস নিতে পারি। সো সোশ্যাল সায়েন্সে আমরা যখন এই ধরনের ডিস্ট্রিবিউশন ইউজ করি, এগুলো তো মূলত আমরা ইউজ করি যে আমরা কি কোন ধরনের পলিসি প্রেসক্রাইব করব, সে এবং কোন লজিকের বেসিসে সেই পলিসি আমি প্রেসক্রাইব করতেছি সেই জিনিসটা বোঝার জন্য, বোঝানোর জন্য, ঠিক আছে? তো দিস ইজ হাউ উই ইউজ ডিস্ট্রিবিউশনস ইন স্ট্যাটিস্টিক্স ইন সোশ্যাল সায়েন্স। ওকে, আমি এখানে কোনো ম্যাথটা দেখাইলাম না, এগুলো প্রত্যেকটাই প্রচন্ড পরিমাণ, এগুলো প্রত্যেকটাই প্রচন্ড র্যান্ডম প্রবাবিলিটি ফাংশন আছে, ডেনসিটি ফাংশন আছে, ডিস্ট্রিবিউশন ফাংশন আছে, সেগুলো আমরা দেখাইতে গেলে আর কি এই ক্লাসের স্কোপের মধ্যে এটা পড়বে না, সো আমি আর দেখাচ্ছি না। নেক্সট ক্লাসে আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলবো, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস কনসেপ্টস এন্ড মেমোরাইজ দেম ভেরি ওয়েল, কারণ ফাইনালি আমি এখান থেকে একটা পরীক্ষায় কোশ্চেন দিবই। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। স্যার জি, স্যার আমি হচ্ছে আমার সেকশনে অ্যাটেন্ডেন্সের সময় একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, আমি চলে শুরু থেকে পুরো সময় ক্লাসে ছিলাম স্যার। নেক্সট ক্লাসে আমাকে মনে করাবেন, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অ্যাটেন্ডেন্সের সময় নেট ইস্যু করতেছিল। ঠিক আছে, নেক্সট ক্লাসে মনে করাবেন দুইজন, ঠিক আছে?